শিক্ষার্থীবৃন্দ, সূত্র উপস্থিতি, আজ ঐতিহাসিক জুলাই দিবস। আমরা জানি খুব বেশি দিন নয়, মাত্র 2 বছর আগের ঘটনা। তোমরা সবাই সাক্ষী আছো। আর এই আন্দোলনটা ছিল মূলত শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষার্থীরা শুরু করেছিল, আর তোমরাও শিক্ষার্থী, সুতরাং এই আন্দোলন তোমাদের। আজ সেই ঐতিহাসিক জুলাই দিবস অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বিশেষভাবে অনুরোধ করছি প্রভাষক সাদ্দাম স্যারকে জুলাই 36 সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে ত্যাগলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভায় আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ত্যাগলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের অভিভাবক। তোমরা জানো 2026 সালে জাতীয় শিক্ষা সপ্তাহ বিশ্বনাথ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান, শ্রেষ্ঠ অধ্যক্ষ একজন কবি, সাহিত্যমনা মানুষ, প্রিয় অধ্যক্ষ জনাব আব্দুর রহিম স্যার। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের সবাইকে জানাই 36শে জুলাই এর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই একজন আপোষের নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য তার সারাটি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন। সেই আপোষের নেত্রী, যিনি একটি কথা বলেছিলেন যখন ফ্যাসিস্ট সরকার তাকে অত্যাচার করেছিল, তার উপর নির্যাতন করেছিল, সে সময় তিনি একটি কথা বলেছিলেন যে এ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এদেশে আমার ঠিকানা, এদেশের মানুষই হচ্ছে আমার আপনজন। সেই আপোষের নেত্রী, যাকে দেখে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা অনুপ্রাণিত হয়েছিল, সেই আপোষের নেত্রীকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। সেই বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে, বিশেষ করে আবু সাহিদ এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং ওয়াসিম আকরাম সহ যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি সেই ভয়াল 2024 সালে যে জুলাই মাস, সেটাকে স্মরণ করার জন্য। আমরা একত্রিত হয়েছি সেই স্মৃতিগুলোকে স্মরণ করে জুলাইয়ের যে তাৎপর্য, সেটা তোমাদের মধ্যে তুলে ধরার জন্য। তোমরা জানো এই যে কোটা সংস্কার একটা শব্দ, বিশেষ করে ফ্যাসিস্ট সরকার, আমরা জানি যে আমাদের যারা মেধাবী শিক্ষার্থীরা ছিল বা আছে, তাদেরকে সরকারি চাকরিতে বৈষম্য করা হতো, তাদেরকে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করা হতো। যেখানে ফ্যাসিস্ট সরকার 56% কোটার মাধ্যমে তাদের নিজেদের অনুকূলে লোক নিয়োগ দিত, চাকরিতে তাদেরকে যোগদান করাতো, কিন্তু যারা মেধাবী ছিল তাদেরকে বঞ্চিত করত এবং দুর্নীতি করত। এই দুর্নীতির প্রতিবাদে ছাত্র জনতা মাঠে নেমেছিল, যেটা 2018 সালে শুরু হয়েছিল যে খুব ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। সে খুব আমরা দেখেছি
চূড়ান্ত রূপ নিয়েছিল 2024 সালে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পলায়নের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার সহকর্মীবৃন্দ রয়েছে এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় রয়েছে, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তোমাদের সামনে। এই জুলাই এবং 5ই আগস্টের যে গুরুত্ব সেটা আলোচনা করবেন। আমি মানসিকভাবে একটু অসুস্থ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি জয়পুরুষ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজ শাখার সম্মানিত প্রভাষক জনাব আমান স্যারকে। আসসালামু আলাইকুম। 36 জুলাই উদযাপন উপলক্ষে দেওঘর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ জনাব এম এ রহিম মহোদয় এবং আরও উপস্থিত আমার কলিগ সহকারী শিক্ষক এবং প্রভাষক এবং সাবভূমিষ্ঠ আমার প্রান্তীয় শিক্ষার্থীরা, 36 জুলাইয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা এটা জানি যে যুগ যুগ ধরে দেশের ক্রান্তি লগ্নে মুখ্য ভূমিকা যারা পালন করেছে সবসময় শিক্ষার্থীরা এগিয়ে ছিল। আমরা যদি 47 থেকে 24 পর্যন্ত চিন্তা করি, প্রত্যেকটি বিপর্যয়ের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, এখানকার যে শিক্ষার্থীরা ছিল তারা তাদের তাজা রক্তের বিনিময়ে বারবারই দেখা যায় এই ক্লান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করেছে। তো তদ্রুপ 24টা এরকমই ছিল, একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটা সরকার পতন। তবে আমাদেরকে 24 আমাদেরকে কি শিক্ষা দেয় এটা আমাদেরকে জানতে হবে। 24 আমাদেরকে শিক্ষা দেয় অন্যায়ের প্রতিবাদ করা। তবে অন্যায়ের প্রতিবাদটা হবে শোভনীয় ভাষায়, কোনো অশোভনীয় ভাষায় অন্যায়ের প্রতিবাদ চলে না। কারণ যেহেতু আন্দোলনটা শিক্ষার্থীরা করে, শিক্ষার্থীদের ভাষাটা হবে শোভনীয়। এবং আমরা 24শে জুলাই যেটা প্রত্যাশা করেছিলাম যে সকল অন্যায় দেশ থেকে চলে যাবে, তবে এগুলো চলে যেতে হলে আমাদের নিজ থেকে সচেতন হতে হবে। আমরা যদি পরিবার থেকে শুরু করে সরকার পর্যন্ত, রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত কোনো ধরনের অন্যায় না করি, তাহলেই কিন্তু দেশ ন্যায় নীতি বাস্তবায়ন হবে। এই ক্ষেত্রে আমি যারা 24-এর পরে দেখেছি শিক্ষার্থীদের কাছে, তোমরা কিছু কিছু ক্ষেত্রে সীমা লঙ্ঘন আচরণ করেছে। তবে এটা কিন্তু 24 চাইনি। 24 চেয়েছিল সবাই সবার অধিকার বাস্তবায়ন হবে, সবাই সবার প্রাপ্যতা পাবে। তো আমি তোমাদের কাছে অনুরোধ করব, যেহেতু তোমরা শিক্ষার্থী, তোমাদের যে নিয়ম নীতিগুলো আছে প্রতিষ্ঠানে, এগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। তোমাদের নিয়মিত ক্লাস, কলেজ পড়াশোনা করা। কারণ তুমি যখন তোমার লেভেল থেকে তোমার দায়িত্ব তুমি পালন করবে, তাহলে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব পালন করা হবে। এই ক্ষেত্রে যখনই কোনো বিপর্যয় দেশে আসছে, ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। এই ক্ষেত্রে তোমরা যদি তোমাদের অবস্থা থেকে সচেতন হও, তোমাদের প্রাপ্য অধিকার কোনটা এটা তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। আর অন্যায়ের প্রতিবাদ হবে দল মত নির্বিশেষে। কোনো একটি নির্দিষ্ট দলের আচলে থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করবো, এটা হবে না। যখন যে অন্যায় করবে আমি ওইখান থেকে প্রতিবাদ করবো, এই ধরনের মন মানসিকতা আমাদের তৈরি হতে হবে, তাহলে এই সোনার বাংলাদেশ করা সম্ভব। আমরা যখন আমাদের অধিকার বুঝবো, দায়িত্ব কর্তব্য বুঝবো, রাষ্ট্রের প্রতি, পরিবারের প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য, তাহলেই কিন্তু আমাদের এই 24 সার্থক হবে। আর তোমরা জানো যে বীর মুগ্ধ 24-এ যে শহীদ হয়েছে, সে হচ্ছে আমার ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। এখানে বীর মুগ্ধ যেরকম ভাবে এই যারা এই বিপ্লব কার্য পরিচালনা করতেছিল, তাদেরকে পানি লাগবে কিনা পানি, এই যে বিপদের যার যেটা লাগবে তাকে না সরবরাহ করা। তা আমাদের অবস্থান থেকে আমরা যখন আমার এলাকার, আমার পাশের কেউ বিপদে থাকবে, সমস্যায় থাকবে, আমি যখন আমার লেভেল থেকে তাকে সহযোগিতা করতে পারবো, তখনই 24 সার্থক হবে।
তবে আমি দোয়া করবো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং 24-এর মূল বিষয়, 24 কেন করছিল? যখনই কোনো সরকার, যখনই কোনো দল দেশের জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করেছে, তখনই কিন্তু আপামর জনতা, ছাত্র জনতা এটাকে প্রতিহত করেছে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা আমাদের লেভেল থেকে চেষ্টা করব পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেক জায়গায় অন্যায় প্রতিবাদ করতে, তাহলেই 24 সার্থক হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সুপ্রিয় উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি পুরুষ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যারকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সামনে এবার বক্তব্য দিচ্ছেন পুরুষ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব MS রহিম স্যার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা'উ ওয়া তু'ইজ্জু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঐতিহ্যবাহী দেওকলস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান অথবা জুলাই 36 অনুষ্ঠানের আমার প্রিয় এবং গুণমুগ্ধ সহকর্মীবৃন্দ ও স্নেহভাজন শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সত্যিকারে আমরা বহু প্রাণের বিনিময়ে, বহু ত্যাগের বিনিময়ে যারা যুগে যুগে আন্দোলন, সংগ্রাম, জীবন উৎসর্গ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি। আমি সর্বপ্রথম সেই পলাশী থেকে শুরু করে জুলাই 36 পর্যন্ত যে সমস্ত দেশপ্রেমিক প্রিয় মাতৃভূমির জন্য, নিজ দেশের জন্য, জাতির জন্য জীবন উৎসর্গ করছেন, তাদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন এই মুসলিমদেরকে পরিপূর্ণ শহীদের মর্যাদা দান করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই একটা কথা বলেনি, জুলাই 36। জুলাই 36 কি, এটা কেমনে হইল? মূলত জুলাই মাস 31-এ 1 জুলাই আন্দোলন শুরু হয়েছিল এবং 5 আগস্ট যার পরিসমাপ্তি ঘটেছিল।
তাহলে এখন 30 দিন, অগস্টের 5 দিন, এটা জুলাইয়ের সাথে অ্যাড করে বলা হয়েছে জুলাই 36। এই জুলাই 36 এই খুব জরুরি কথা ছিল। 2-4টা মেয়ের কারণে আমার কথা বলতে বিঘ্ন ঘটল। এই জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে অধিকার দিয়েছে, আমাদেরকে গৌরবান্বিত করেছে এবং দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। মূলত প্রাচীন কাল থেকেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছিল সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রস্থল, প্রকৃতির বিপুল ঐশ্বর্যে ভরপুর, ধনরত্নের লীলাভূমি। যে কারণে সেই পর্তুগিজ, মানুষ এখন পর্তুগাল বাড়ি ঘর বিক্রি করে দিয়েও পর্তুগাল যায়, ওই পর্তুগিজ দিয়েই একসময় ভাত জমত না, জীবন জীবিকার সন্ধানে বাংলাদেশে এসেছে। হল্যান্ড, ডেনমার্ক, আরো যারা এখন প্রাচুর্যে ভরপুর, তাদেরও বাংলাদেশে আসতে হয়েছে জীবন জীবিকা, বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে। এমনকি যে ব্রিটেন, তোমরা তো লন্ডন বললে ভালো ছিল, জন্য মানুষ পাগল, সব কিছু বিসর্জন দিয়ে হলেও লন্ডন চলে যায়। এরাও বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জীবন জীবিকার সন্ধানে আমাদের বাংলাদেশে এসেছিল এবং ছলে বলে বলে কৌশলে যে দেশে কিছু মির্জাফর অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তারা সর্বদা দেশ নিয়ে ষড়যন্ত্র করে। এই মির্জাফরের ছলে বলে বলে কৌশলে আমাদের দেশটাকে ব্রিটিশ দখল করে নিয়েছিল এবং 1757 থেকে 1947 190 বছর আমাদের দেশটাকে শোষণ করেছে। এরপরে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অজস্র অগণিত প্রাণের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। কিন্তু পরিতাপের বিষয় হলো আমাদের দেশে যুদ্ধ হলো, স্বাধীনতা পেলাম, এই যুদ্ধে কতজন লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এর প্রকৃত তালিকা তৎকালীন সরকার করতে ব্যর্থ হয়েছিল। প্রকৃত মুক্তিযোদ্ধাদের আমরা জানি না। এমনকি সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মুক্তিযুদ্ধের সময় 1971 সালে যার বয়স ছিল 11 বছর, সেও একজন মুক্তিযোদ্ধা, 11 বছরও যুদ্ধ করছে। তখন উপজেলা ছিল না, থানা ছিল, এবং থানার যে কর্মকর্তা ছিলেন তাকে বলা হয়তো সিও। সরকার চাইলে এই সিওর মাধ্যমে, সরকারি কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা উপজেলা, জেলা, বিভাগ, সারা দেশের তথ্য সংগ্রহ করতে পারত প্রকৃত মুক্তিযোদ্ধা কতজন এবং তাদেরকে আমরা সম্মানিত করতে পারতাম। বাস্তবে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিড়ে আসল মুক্তিযোদ্ধা গিয়েছে হারিয়ে। আমরা জানি না যে কয়জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, সঠিক পরিসংখ্যান নেই। আমরা জানি না মুক্তিযুদ্ধে কতজন সাধারণ মানুষ মারা গেছে। মনে চাইছে বলে দিছি,
30 লক্ষ সম্পূর্ণ চাটুকারি কথাবার্তা। এটা আমাদের জন্য, দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা আমাদের গর্ব, মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার, এবং আমরা চাই না কোন মুক্তিযোদ্ধা পরিবার কষ্ট করবে, এটা আমরা চাই না। কিন্তু না চাইলে কি হবে? পল্লী কবি জসিমউদ্দিন, বাংলার এমন কোন আনাচে কানাচে নেই যে পল্লী কবি জসিমউদ্দিনের নাম না জানে। আরো অনেক মুক্তিযোদ্ধা যাদের বাড়ি ঘর পর্যন্ত জোর জুলুম করে তাদেরকে বেদখল করা হয়েছে। এই তো আমাদের অধিকার ছিল। যাই হোক, যে কারণে জুলাই গণঅভ্যুত্থান, সরকার 1972 সালে মুক্তিযোদ্ধাদের জন্য চাকরির ক্ষেত্রে কোটা সংরক্ষণ করেছিল। তখন প্রয়োজন ছিল, মুক্তিযোদ্ধারা গেল, তাদের সন্তান গেল, তাদের নাতিদের জন্য এই সংরক্ষিত কোটা। অবস্থাটা এমন দাঁড়াইছে, মুক্তিযোদ্ধা, নারী, উপজাতি এগুলো বাদ দিলে 30% কোটাও থাকতো না। আবার যেটুকু থাকতো ওইটুকু তো আবার দলীয় একটা ব্যাপার স্যাপার ছিল। এই কয়েক বছর আগেও পুলিশ ভেরিফিকেশন দিত শিক্ষকতা চাকরির জন্য, শেষ দলীয় ভাবে কোন দলের লোক, তার দলীয় পরিস্থিতির মাধ্যমে চাকরি পেত। প্রকৃত পক্ষে যারা মেধাবী তাদের জন্য চাকরি ছিল না। আত্মহনন ছাড়া তাদের আর কোন পথ ছিল না। এই অবস্থায় রিট করা হয়েছিল এবং রিটের পরিপ্রেক্ষিতে সম্ভবত 2000 সরকার মনে নাই, মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করে দিয়েছে। কিন্তু 5 জুন 2024 7 জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করে তারা এই কোটা পুনরায় চেয়েছে। হাইকোর্ট রায় দিয়েছে তাদের পক্ষে। এই বিষয়টি বাংলাদেশের ছাত্র সমাজ মোটেও মেনে নিতে পারেনি। এত কষ্ট করে, এত লেখাপড়া করে, মেধার বিনিময়ে 20% 30% কোটাও থাকবে না, সবকিছু যাবে দয়া দাক্ষিণ্যে। তারা 1 জুলাই 2024 তারা একটা সংগঠন গড়ে তুলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, এবং তারা চেষ্টা করেছে, প্রতিবাদ করেছে। তাদের উদ্দেশ্য ছিল বেশি কিছু না, আমাদের চাকরির কোটা, আমাদের অধিকার ফিরিয়ে দাও। সরকার পতন নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না, তারা চেয়েছিল শুধু তাদের অধিকার। কিন্তু সরকার সেই দিকে কর্ণপাত করেনি। 3 জুলাই 2024 আন্দোলনকারী ছাত্ররা শাহবাগ মোড়ে অবরোধ করে তোলে। অতঃপর 6 জুলাই 2024 তার অভ্যন্তরীণ পরীক্ষা ক্লাস বর্জন করে
এবং সারা দেশের ছাত্রছাত্রীদেরকে বর্জন করার আহ্বান জানায় এবং সড়ক অবরোধের ডাক দেয়। এরই পরিপ্রেক্ষিতে 9 জুলাই 2024 কয়েকজন ছাত্র ওই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল করে আন্দোলন সংগ্রাম অব্যাহতভাবে চলে। 13 জুলাই 2024 তৎকালীন আমার কবিতায় লিখছি হায়নার দল রূপকর্থে ছাত্রলীগ, পুলিশ লীগ নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তাদের উপরে লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস, এমনকি বহু রকমের নির্যাতন চালায়। শান্তিপূর্ণ আন্দোলন সহিংস রূপ নেয়, ফলে ছাত্রদের সমর্থনে অন্যান্য সংগঠন, অভিভাবক, সর্বস্তরের মানুষ ছাত্রদের সাথে যোগদান করে। 16 জুলাই তখন প্রধানমন্ত্রী দেশের বাহিরে অবস্থান করছিলেন। উনি দেশে ফিরে ওনার মন্তব্য ছিল মুক্তিযোদ্ধা নাতি নাতনিরা কোটার সুবিধা পাবে না, কোটার সুবিধা পাবে রাজাকারের নাতি নাতনিরা। দেশে এত রাজাকারই ছিল 72-এ, আমিও ছোট ছিলাম, কিছু কিছু মনে আছে। কত এক একটা গ্রামে 2-4-5 জনেই রাজাকার ছিল এবং তাদের মধ্যে অনেকে ছিল শান্তি বাহিনী পিস কমিটিতে, যারা পাক বাহিনী দেশের কোনো ক্ষতি না করে তারা এটা চেয়েছিল, তারা সাধারণ মানুষের ক্ষতি না করে এরকম একটা সমঝোতা তারা করতে চেয়েছিল। যাই হোক, প্রধানমন্ত্রীর বক্তব্যে আন্দোলন আরো হেঁটে তুলে উঠে। পুলিশ, লীগ বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি বেপরোয়া হামলা চালায়। আমরা দেখেছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিরস্ত্র আবু সাইদ, যারা সারা পৃথিবী দেখেছে যে পুলিশের সামনে বুক পেতে দিয়েছে যে মারবা মারো, কিন্তু আমরা আন্দোলন প্রত্যাহার করব না, কিছুই ছিল না তার হাতে। তাকেও বহু গুলি মেরে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, বুলেটের আঘাতে শরীরে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এই আন্দোলনের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়েছে। যদিও অবস্থা বেগতিক দেখে হাইকোর্ট 93% কোটা মানে মুক্ত রেখে মাত্র 7% কোটা রেখে রায় দিয়েছিল, কিন্তু তৎক্ষণে অবস্থা বুনে রাখা। ছাত্র সমাজ, বাঙালি, সারা দেশের মানুষ সরকার বিরোধী এক দফা এক দাবি, সরকার পদত্যাগ করবে। তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, ঢাকা অবরোধের ডাক দেয়। সাতাইশ 28 জুলাই 6 সমন্বয়ক সহ কয়েক হাজার মানুষ গ্রেফতার করে। দেশে চলে গণগ্রেফতার এবং 2 শতাধিক মামলায়
2 লক্ষের অধিক মানুষকে অভিযুক্ত করা হয়েছিল। অবশেষে 5 আগস্ট সেই মাহেন্দ্রক্ষণ, যেখানে জনস্রোতে তৎকালীন সরকার ভেসে গিয়েছে, মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। গুম, খুন এবং যা বাংলাদেশ তথা সারা পৃথিবীও শুনে নাই, আয়নাঘর। আমরা গ্রিন হাউসের কথা শুনেছি, কিন্তু আয়নাঘরের কথা শুনি নাই। কবরের মতো আয়নাঘর মানে ছোটখাটো একটা, মোটামুটি একটা কবর, 3 ফিট চওড়া, 6 ফিট দৈর্ঘ্য একটা ঘর, যেখানে ছিল না কোনো আলো, যেখানে আলো যেহেতু ছিল না, ফ্যান থাকার প্রশ্নই উঠে না। আয়না ঘরে যারা ছিল তারা জানে না যে পৃথিবীর দিন তারিখ সময় কিভাবে হয়, কখন দিন আর কখন রাত, মাস দিন তো দূরের কথা, কখন দিন হয়েছে আর কখন রাত হয়েছে এটাও তারা জানে না। মানুষের প্রতি এইভাবে সীমাহীন অন্যায় অত্যাচার করা হয়েছিল। নির্দোষ মানুষগুলোকে চরমভাবে নির্যাতন করা হয়েছিল, যে কারণে আমি শুরুতে যে কথাটা, যে কোরআন শরীফের আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সমস্ত রাজ্য সাম্রাজ্যের মালিক আল্লাহ মহান, যাকে চাহেন তিনি রাজ্য করেন দান, আবার যার উপর থেকে অসন্তুষ্ট হন রাজ্য কেড়ে নেন। 30 পারা কোরআন মুখস্থ। এই আয়াতটা পড়ার পরে উনি বিশ্বাস করছে, কিন্তু বাস্তবায়ন নিয়ে আমার সন্দেহ ছিল, এইটাও কি সম্ভব? আমি এত বড় সম্রাট, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমার রাজত্ব কেড়ে নিতে পারে, অসম্মান করতে পারে, পদের ফকির বানাইতে পারে। এটা কাল মুহূর্তের মধ্যে এটা সম্ভব? আল্লাহ পারে, কিন্তু সময়েরও তো দরকার হয়। এই চিন্তা ভাবনার পরে ওনার মাথায় রাখলেন হরিণ শিকারে যাবে। সৈন্য সামন্ত নিয়ে শিকারে বের হয়েছে। এখন বাদশার ঘোড়া তো থাকে সবচেয়ে শক্তিশালী, শাহী খাবার খায়। শিকারে গিয়ে এত দ্রুত ওনার ঘোড়া ছুটছে যে ওনাকে ওনার সাথে সৈন্য সামন্ত কেউ ফলো করতে পারে নাই, গভীর জঙ্গলে হারিয়ে গেছে, আর পথের দিশা পায় না। ওনার নিজের একটা অঙ্গরাজ্যে চলে গেছে। অঙ্গরাজ্যে চলে যাওয়ার ফলে ঘটনাচক্রে ওই রাজ্যের যে রাজা, তার ঘোড়া হারিয়ে গেছে। উনি বললেন, এত দুঃসাহস কার হতে পারে? আমি রাজা, আমার ঘোড়া চলে নিয়েছে, যাও যেখানে যে অবস্থায় পারো চোর সহ আমার ঘোড়া ফিরিয়ে আনো। সৈন্য সামন্ত পাঠাইছে। এখন ওনার ঘোড়ার মতো একটা ঘোড়া দেখেছে, বনের মধ্যে দিক দিকে এই দিক যায় ওই দিক যায়, মানে দিশাহারা মানুষ, চোরের মতোই এখন অবস্থা। এই থামো, পাইছি চোর। এখন উনি কোনো কথাই বলতে পারে না, আমাকে চোর বানাই বানাইল, আমার পরিচয় দিলে তো আর মারবে। উনি পরিচয়ও দিল না, একেবারে আগা পাশা বেঁধে নিয়ে গেল। তারা তখন তো টেলিভিশন ছিল না যে সবাই সবাইকে চিনত। আর ওই রাজা ওনার অধীনস্থ রাজ্যে চিন্তা করতে চোরের আর কি দেখো, আর ঘোড়া উনি সে ওটা থাক, আস্তা বলে পরে থাক। উনি আর একটা ঘোড়া ব্যবহার করছে। উনি এখন জেলের মধ্যে রয়েছে, ওনার চোখ দুটো উঠাই দিছে, অন্ধ। এখন উনি জেলখানায় কোরআন তেলাওয়াত করে, খুব সুরালো কণ্ঠে। ওই রাজার মেয়ে কোরআন তেলাওয়াত শুনছে, শুনে বলে যে বাবা, ওই অন্ধ লোকটা কয়েকদিন খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে, আমি তার কাছে কোরআন তেলাওয়াত শিখবো। একজন চোরের কাছে শিখবি, ঠিক আছে যা। অন্ধ তো চোখে তো আর দেখবে না, সে
উনি ওই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে যখন গিয়েছে তখন মানে অজরে চোখের পানি পড়ে, অজরে চোখের পানি পড়তেছে, আবার পাগলের মতো হাসতে আছে। তখন মেয়েটা বলে যে আপনার কি হয়েছে? উনি বলতো না কিছু হয় নাই, কিন্তু এক পর্যায়ে উনি বলতে বাধ্য হয়েছেন না পরিচয় আমি এই ছিলাম। শেষ পর্যন্ত মেয়েটা বাবার অবাধ্য হওয়ার সত্ত্বেও ও যখন জানছে যে রোম সম্রাট, তখন ওকে বিয়ে করছে বাবার অবাধ্য হওয়ার সত্ত্বেও। ঠিক 12 বছর পরে ওগানের পরে আল্লাহ তাআলা ওকে সবকিছু ফিরিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ যে পারেন মুহূর্তের মধ্যে রাজ্য কেড়ে নিয়েছেন, চোর বানাইছেন, অসম্মানিত করেছেন, এগুলো আল্লাহ পারে। আমরা যারা ক্ষমতাধর আমরা এগুলো সবই এগুলো আমরা ভুলে যাই। আসো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে উদ্দেশ্যে এই আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা আমরা সেই স্বৈরাচারী থেকে নিজেকে ফিরিয়ে আনব। আমরা আমাদের কর্মক্ষেত্রে ব্যক্তিগতভাবে স্বৈরাচারী। মেয়েকে ছেলেকে বাবা ডাক দিছে এদিকে আসো, এখন সময় নেই, এখন পারবো না, এটাও স্বৈরাচারী। আমরা সত্যিকারে আমরা দেশকে ভালোবাসবো, নিজেদেরকে প্রকৃত মানুষকে গড়ে তুলব, শিক্ষা সংস্কৃতিতে নিজেকে পরিপূর্ণ করব। এবং দুঃখের বিষয় হলো যে আমরা মাত্র 3টা প্রতিযোগিতা রেখেছি। একটা প্রতিযোগিতা ছবি আঁকা, যদিও অনেক ছেলে মেয়েদের কাছে রং তুলিও সিনেমা, তা মন্দের ভালো মন্দের দোষটি 4-5 জন পাইছে ছবি আঁকতে, কোনোভাবে 3 জন পেয়েছি। প্রবন্ধ লিখছে জুলাই 36। মজার খবর, ওরা লেখার আগেই জানছে যে আমি কোনো না কোনো প্রাইজ পাবো, প্রথম দ্বিতীয় তৃতীয় তো হবই, যেহেতু মানুষ 3 জন। আবৃত্তিতে তো খুঁজেই পাওয়া গেল না। এখান থেকে নিজেকে ফিরিয়ে আসো, লেখাপড়া করো এবং নিজের ধর্মীয় অনুশাসন মেনে চলো এবং নিজের শিক্ষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করো। পরিশেষে আমি আবারও জুলাই, যেখানে সহস্রাধিক জুলাই সৈনিক নিহত হয়েছে এবং কয়েক হাজার আহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে, তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এ পর্যায়ে